তাহলে আজকে আমরা হচ্ছে ক্লাস 11 ফিজিক্সের ইউনিট 1-এর যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের ফিজিক্সের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। তোমরা ক্লাস 9-এই পড়েছো যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলতে কি বোঝায়। যে সমস্ত জিনিসকে পরিমাপ করা যায়, অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্যে যে সমস্ত জিনিসকে মাপা যায় সেগুলোকে আমরা ভৌত রাশি বলি। যেমন যদি আমরা বলি যে এই যে পেনটা দেখতে পাচ্ছ, শুধু যদি আমি পেন বলি তাহলে পেনের কি কোনো কিছু পরিমাপ করতে পারবে না। কিন্তু যদি বলা হয় যে পেনের দৈর্ঘ্য, তাহলে কিন্তু পরিমাপ করতে পারবে, স্কেল দিয়ে সেটা আমরা পরিমাপ করতে পারবো। বা যদি বলা হয় পেনের ভর, তাহলেও কিন্তু আমরা সেটা পরিমাপ করতে পারবো। তো এখানে তোমরা ছবিতে যেমন দেখতে পাচ্ছ যে এখানে দৈর্ঘ্য দেখানো হয়েছে, এখানে ভর দেখানো হয়েছে, সময়, উষ্ণতা, স্পিড, ফোর্স, এগুলোকে আমরা হচ্ছে পরিমাপ করতে পারি। আর পাশে যে দেখতে পাচ্ছ এখানে যেমন তোমার বুদ্ধি বা ইন্টেলিজেন্স, লাভ, ভালোবাসা কম না বেশি, কত পরিমাপ কতটা হবে সেটা কিন্তু আমরা যন্ত্রের সাহায্যে মাপতে পারি না। তো সেরকম আরো অনেক কিছুই আছে, হাসি, কান্না, এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না। তো এগুলোকে ভৌত রাশি বলা যাবে না। তাহলে আমরা যেগুলোকে পরিমাপ করতে পারছি সেগুলোকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভৌত রাশিগুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে মৌলিক রাশি এবং একটিকে বলা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি কোনগুলো? যেগুলো রাশিকে মানে আর ভাঙানো যায় না, মানে সেটি হচ্ছে সবচেয়ে একদম বেস। যেমন আমরা যদি বলি যে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যকে কি আর কারো সাহায্যে লেখা যায়? দৈর্ঘ্যকে কারো সাহায্যে লেখা যায় না। তাহলে দৈর্ঘ্যকে আমরা কি বলবো? প্রাথমিক রাশি বলবো। একইভাবে ভর, সময়, এগুলোকে আমরা হচ্ছে ভাঙাতে পারি না, তাই এদেরকে আমরা বলছি মৌলিক রাশি। এবং মৌলিক রাশির যে এককগুলো হবে সেগুলোকে আমরা মৌলিক একক বলবো। তাহলে যৌগিক রাশি কোনগুলো দেখা যাক। যেমন আমরা জানি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফলকে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের আকারে লেখা যাচ্ছে। দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, প্রস্থ বলতেও কিন্তু দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। আমরা ওই যেটা হচ্ছে দৈর্ঘ্যে বড় থাকে সেটাকে আমরা দৈর্ঘ্য বলি, আর যেটা দৈর্ঘ্যে ছোট থাকে সেটাকে আমরা কি বলি? প্রস্থ বলি। তার মানে ক্ষেত্রফলটা কি দাঁড়ালো? দৈর্ঘ্যের সাহায্যে তাকে প্রকাশ করা যাচ্ছে, ওই জন্য আমরা ক্ষেত্রফলকে কি বলবো? যৌগিক রাশি বলবো। সিমিলারলি আমরা বলতে পারি যেমন আয়তন, কোনো বস্তুর আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো একই দাঁড়ালো, দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, প্রস্থ বলতেও দৈর্ঘ্য, আর উচ্চতা বলতেও কিন্তু দৈর্ঘ্যকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আয়তন রাশিটাও কিন্তু যৌগিক রাশির মধ্যে পড়ছে। তারপরে যেমন আছে ঘনত্ব। ঘনত্ব বলতে কি বোঝায়? ঘনত্ব বলতে বোঝায় হচ্ছে কোনো একটি পদার্থের ভর কতটা এবং তার আয়তন কত। আমরা যখন কোনো পদার্থের ভরকে ওর আয়তন দিয়ে ডিভাইড করে দিই, তখন আমরা যে রাশিটি পাই তাকেই ঘনত্ব বলা হয়। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভর মৌলিক রাশি এবং আয়তন যৌগিক রাশি। আয়তনকে আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতার আকারে লিখেছিলাম, অর্থাৎ এটা আমরা লিখতে পারি দৈর্ঘ্যের কিউবের আকারে লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো? ভর বাই দৈর্ঘ্যের কিউব। তাহলে ভরও মৌলিক রাশি হলো এবং দৈর্ঘ্য মৌলিক রাশি হলো, অর্থাৎ আয়তন কিন্তু মৌলিক রাশিগুলি দ্বারা প্রকাশ করা যাচ্ছে। ওই জন্য এখানে হচ্ছে ঘনত্বকে কি করা হচ্ছে? মৌলিক রাশি ভর এবং দৈর্ঘ্যের সাহায্যে প্রকাশ করা যাচ্ছে, তাই ঘনত্বকে আমরা কি বলছি? যৌগিক রাশি বলছি। এইভাবে অনেক যৌগিক রাশি আছে, যেমন আমরা বলতে পারি বেগ, বল, ত্বরণ, এগুলো সবই হবে কি? যৌগিক রাশির উদাহরণ। এবার আমরা দেখে নেব যে কোনো একটি পরিমাপকে বলতে গেলে
আমাদের কি কি প্রয়োজন হয়। ধরো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে আলু নেবে, তাহলে কি বলবে বাজারে গিয়ে যে আমাকে 5টা আলু দেন বা 6টা আলু দেন, সেটা কখনোই বলবে না, বলবে হয় 1 কেজি বা 2 কেজি আমাকে আলু দেন। তো এই যে আমরা পরিমাপটাকে সঠিকভাবে বলতে চাইছি, তার জন্য আমাদের কি দরকার হচ্ছে, একটি সংখ্যা দরকার হচ্ছে। তার সাথে কিন্তু আমাদের কেজি যেটা আমরা ব্যবহার করছি সেটাকেই বলা হচ্ছে কি একক বলা হচ্ছে। তো এখানে আমরা যেহেতু আলু মাপতে চাইছি, সেটি হচ্ছে ভর যে মৌলিক রাশি আছে সেটার পরিমাপকে বোঝানো হবে। তাহলে এখানে আমরা হচ্ছে 2 কেজি যদি বলতে চাই, তাহলে হচ্ছে 2 হচ্ছে একটা সংখ্যা এবং তার সাথে যেটা আমরা বলছি সেটাকেই বলা হচ্ছে কি একক। তো এককটা না বললে কিন্তু পরিমাপটা অর্থহীন হয়ে যাবে। তো সঠিক পরিমাপ ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারছি, সাংখ্যমান ইন্টু একক। এবার একক তো আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন এখানে সাংখ্যমান এবং এককের মধ্যে সম্পর্কটা কিরকম হতে পারে চলো একটু দেখা যাক। তো ধরো কোনো একটা ভৌত রাশি x এর কোনো একটি পদ্ধতিতে মান হচ্ছে n1 এবং একক হচ্ছে u1। এবং অন্য একটি পদ্ধতিতে সেই একই ভৌত রাশি x এর মান হচ্ছে n2 এবং একক হচ্ছে u2। তাহলে যেহেতু একই ভৌত রাশিকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি n1 u1 ইকুয়াল টু n2 u2, বা n1 বাই n2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি u2 বাই u1। তাহলে দেখো n1 এর সাথে u1 নিচে আছে, আবার n2 এর সাথে u2 উপরে, তার মানে এটা কিরকম সম্পর্ককে বোঝানো হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে n সমানুপাতিক 1 বাই u, অর্থাৎ u এর সাথে n ব্যস্ত সম্পর্কে আছে, অর্থাৎ সাংখ্যমান এবং একক এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তো কিরকম ব্যাপারটা, চলো একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে ব্যাপারটা বেশি ভালো করে ক্লিয়ার হবে। যেমন ধরো তোমাকে বলা হলো যে 5 মিটার। তো মিটার তো আমরা জানি যে এটা একটা বড় একক, তাহলে 5 মিটার বলছি। এবার এটাকে যদি আমরা হচ্ছে ছোট এককে রূপান্তর করতে চাই, যেমন হচ্ছে যদি বলি সেন্টিমিটারে করব, তাহলে কি হবে, 5 মিটারকে সেন্টিমিটার করলে কত হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে 500 সেন্টিমিটার হবে। তো এখানে কি দেখা যাচ্ছে, মিটারটা ছিল আমাদের বড় একক, মিটারটা হচ্ছে আমাদের বড় একক। যখন এককটা বড় হচ্ছে তখন সংখ্যাটা কি হচ্ছে, সাংখ্যমানটা ছোট। আবার যখন এককটা ছোট হয়ে গেল তখন সাংখ্যমানটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। তার মানে সম্পর্কটা কিরকম হলো, ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। তো সেটাই তো আমরা এখানে লিখেছি। তার মানে এখানে এককের সাথে সাংখ্যমানের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। এককে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, যেমন সেটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত হতে হবে, একক হতে হবে সঠিক আকারের, খুব ছোট একক এবং খুব বড় একক ব্যবহারযোগ্য নয়। তারপরে একক হবে খুব সহজ এবং গ্রহণযোগ্য হতে হবে, যেটা সবাই ব্যবহার করতে পারবে, সব জায়গাতে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা ছাড়াই সর্বত্র একটি পুনরায় গঠনযোগ্য হতে হবে। একক কখনো সময়, স্থান এবং চাপ তাপের প্রভাবে পরিবর্তন হয় না। তো এইগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। এবার আমরা যেমন আগে বললাম যে এককের ছোট একক, বড় একক, অর্থাৎ এককের তাহলে কতগুলো পদ্ধতি হতে পারে। তো এককের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন এখানে আমরা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি যে সিজিএস পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, যেখানে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, এবং আরেকটি একক পদ্ধতি হচ্ছে এমকেএস,
দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কেজি এবং সময়ের একক সেকেন্ড। সিমিলারলি এফপিএস পদ্ধতি আছে, যেটি এখন অতটা প্রচলিত না। এরপর কি হলো, এরকম করে যদি আমাদের অনেকগুলো এককের পদ্ধতি হয়ে যায় তাহলে কি হবে, আমাদের গোটা ওয়ার্ল্ডে প্রায় 200-র কাছাকাছি কান্ট্রি আছে। এবার সব দেশের মধ্যে তো ব্যবসা বাণিজ্য চলে। এবার দেখো যে কোনো দেশ সিজিএস পদ্ধতি ব্যবহার করে, তো কোনো দেশ এমকেএস পদ্ধতি ব্যবহার করে। এবার ওদের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য হয় তাহলে পরিমাপের ক্ষেত্রে কি দেখা দেবে, একটা ত্রুটি দেখা দেবে। মানে কেউ সিজিএস পদ্ধতি বুঝবে কিন্তু অন্য কান্ট্রি এসআই পদ্ধতি জানে, তাহলে সিজিএস এসআই এর মধ্যে ওরা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারছে না। তো এটা হচ্ছে প্রবলেম দেখা দেবে। সেই জন্য কি করা হয়েছে, গোটা ওয়ার্ল্ডের সব কান্ট্রি মিলে ঠিক করেছে যে না, আমরা হচ্ছে এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা পরিমাপের ক্ষেত্রে একটা পদ্ধতি ব্যবহার করব। তো সেই পদ্ধতিটা, কোন পদ্ধতিটাকে নেওয়া হলো, সেই পদ্ধতিটা হচ্ছে এই এমকেএস পদ্ধতিটাকেই নেওয়া হয়েছে। এবং তখন সেটাকে নাম চেঞ্জ করে কি নাম দেওয়া হলো, এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নাম দেওয়া হলো। তবে এখানে মনে রাখতে হবে যে এই এসআই পদ্ধতিতে কিন্তু মৌলিক রাশি শুধু দৈর্ঘ্য, ভর আর সময় নাই, এখানে আরো কয়েকটা রাশিকে মৌলিক রাশি স্বীকৃতি দেওয়া হয়েছে। তো সেগুলো কি আছে চলো দেখা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআই পদ্ধতিতে টোটাল যে 7টি মৌলিক রাশি আছে তাদের নাম এবং একক এখানে দেখতে পাচ্ছি আমরা। তো প্রথমেই 1 নম্বরে যেটি আছে তোমাদের দৈর্ঘ্য, যেটা আমরা আগেই পড়ে নিয়েছি এমকেএস পদ্ধতিতে যেটা ছিল। দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, ছোট এম দিয়ে আমরা লিখবো। এবং 2 নম্বরে হচ্ছে মাস বা ভর, যাকে আমরা হচ্ছে কেজিতে প্রকাশ করি। এবং 3 নম্বরে হচ্ছে সময়, টাইম, যাকে আমরা ছোট্ট একক হচ্ছে সেকেন্ডে প্রকাশ করি, তবে এর বড় এককও থাকতে পারে, সে কেজি, মিটার এগুলোর বড় এককও হতে পারে, ছোট এককও হতে পারে। 4 নম্বরে রয়েছে টেম্পারেচার বা উষ্ণতা, যেটাকে আমরা থার্মোমিটার দিয়ে মেজার করি এবং তার একক হচ্ছে কেলভিন। 5 নম্বরে রয়েছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। 6 নম্বরে আছে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, যার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। 7 নম্বরে রয়েছে লাইট ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য, এর একক হচ্ছে ক্যান্ডেলা। এটি অতটা আমাদের এখন ব্যবহৃত হয় না 11-12 যদিও, তবে প্রথমের গুলো প্রায় সবগুলোই আমরা ইউজ করছি বা করব। তাহলে আমরা এসআই পদ্ধতিতে কি দেখলাম, যে এসআই পদ্ধতিতে টোটাল হচ্ছে 7টি মৌলিক রাশি আছে। এছাড়াও এসআই পদ্ধতিতে আরো 2টি মৌলিক রাশি আছে, যাদেরকে মৌলিক না বলে অর্ধমৌলিক বা সাপ্লিমেন্টারি বা পরিপূরক হিসেবে ধরা হয়। তো তাদের মধ্যে একজন হচ্ছে কোণ, যাকে আমরা অ্যাঙ্গেল বলি, এবং একটি হচ্ছে ঘন কোণ, একে সলিড অ্যাঙ্গেল বলা হচ্ছে। তো এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। কোণ তোমরা ছোট থেকেই ড্রয়িং করে আসো যে কোণ কি। আমরা এইভাবে একটা হচ্ছে স্ট্রেট লাইন, এইভাবে একটা স্ট্রেট লাইন নিয়ে মাঝখানে যেটা হয় সেটাকে কোণ বলা হয়, এইভাবে আমরা শিখে এসেছি। তবে অ্যাকচুয়ালি আমরা কোণ কোথা থেকে আসে সেটা আমরা একটু ভালো করে জেনে নিই। ধরো এখানে তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বৃত্ত বা সার্কেল। বৃত্ত বা সার্কেল। তো বৃত্ত বা সার্কেল কিরকম হয়, এটা হচ্ছে একমাত্রিক না দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক হবে। তো এটা হচ্ছে 2D, অর্থাৎ দ্বিমাত্রিক একটা বস্তু, অর্থাৎ এর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রিকোয়ারমেন্ট হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, এটি হচ্ছে তার কেন্দ্র, আর আর হচ্ছে ব্যাসার্ধ, এটাকে পরিধি বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে রেড যে অংশটুকু রয়েছে বৃত্তের পরিধিরই একটা অংশ। তো বৃত্তের পরিধির অংশকে কি বলা হয়, চাপ বলা হয় বা আর্ক বলা হয়। তো বৃত্তের পরিধির আমরা একটা ছোট্ট অংশ নিয়েছি যার মান হচ্ছে এস। তো সেই ছোট্ট অংশটা বৃত্তের কেন্দ্রে দেখো কোণ উৎপন্ন করেছে, সেই কোণটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করছি। তো এখানে কোণের যেটা সংজ্ঞা বা ইকুয়েশন লেখা হয়, কোণ দ্যাট ইজ থিটা ইকুয়াল টু হচ্ছে বৃত্তের চাপ বা আর্ক বাই ব্যাসার্ধ রেডিয়াস।
তো এটি হচ্ছে কোণের ইকুয়েশন। এবং যদি আমরা এর একক জানতে চাই, ইউনিট, কোণের একক হচ্ছে ডিগ্রি, এটি হচ্ছে ডিগ্রি চিহ্ন বা রেডিয়ান। আমরা যদি হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে সম্পূর্ণ একবার যদি ঘূর্ণন হয় তাহলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। আর যদি আমরা রেডিয়ানে বলতে চাই তাহলে সেটি কত হয়? 25 রেডিয়ান হয়। রেডিয়ানকে সংক্ষেপে আমরা র্যাড দিয়ে লিখতে পারি। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 25/360 রেড or 5/180 রেড। তাহলে এটি হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এরপর আমরা দেখে নেব ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। তো ঘনকোণের জন্য আমাদের পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কিন্তু বৃত্ত না, এটি হচ্ছে স্ফিয়ার বা গোলক। তাহলে এটা হচ্ছে কি দ্বিমাত্রিক বস্তু না ত্রিমাত্রিক বস্তু? গোলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই থাকে, অর্থাৎ এটি হচ্ছে 3 ডাইমেনশনাল বস্তু। তো এরও ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আগের ছবিতে যেমন আমরা একটা আর্ক নিয়েছিলাম বা বৃত্তের চাপ নিয়েছিলাম, তারপরে সেই বৃত্তের চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছিল, থিটা ইকুয়ালস টু s/r লেখা হয়েছিল। এখানে কিন্তু আমরা একটি ক্ষেত্রফল ধরে নিচ্ছি, ক্ষেত্রফল ধরে নিচ্ছি। এই ক্ষেত্রফলের প্রান্তদ্বয় গোলকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটিকে ওমেগা দিয়ে লেখা হচ্ছে, এটি হচ্ছে ঘনকোণ। এর যদি আমরা ইকুয়েশন লিখতে চাই, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল ইকুয়াল টু লেখা যায়, একে আমরা ওমেগা দিয়ে ডিনোট করছি, এটি ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। এবং এর একক যদি আমরা লিখতে চাই তাহলে হবে স্টেরেডিয়ান বা SR। তো এখানে যদি আমরা রেডিয়ানের, 1 রেডিয়ানের সংজ্ঞা যদি আমরা এখানে বলতে চাই, 1 বা 1 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? তো ব্যাসার্ধের ইকুয়াল আর্ক যতটা অ্যাঙ্গেল তৈরি করবে, যদি আর্ক যদি ব্যাসার্ধের ইকুয়াল হয়ে যায় তাহলে থিটা ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তখন আমরা সেই অ্যাঙ্গেলটাকে কি বলবো? 1 রেডিয়ান বলবো। সিমিলারলি এখানে বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ারের সমান ক্ষেত্রফল যতটা ঘনকোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো কি? 1 স্টেরেডিয়ান। তো এই হচ্ছে আমাদের হচ্ছে দুটো সাপ্লিমেন্টারি ইউনিট বা পরিপূরক ইউনিট, একটা হচ্ছে কোণ, একটি হচ্ছে ঘনকোণ। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আলাদা একক বলতে কি বোঝাচ্ছে, মানে আমরা যে দৈর্ঘ্য, ভর বা সময় যে পরিমাপ করব তার জন্য কিছু ছোট একক কিছু বড় একক আছে, সেগুলোর কথাই বোঝানো হচ্ছে। যেমন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন কি বলতে পারি, ওয়ান মিলিমিটার ইকুয়াল টু কত মিটার হয়? 10⁻³ মিটার। 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। 1 ফার্মি 10⁻⁻15 মিটার। এই সমস্ত ছোট এককগুলো কোয়ান্টাম ফিজিক্স বা অ্যাটমিক ফিজিক্সের ক্ষেত্রে বেশি প্রচলিত। তাহলে এগুলো কিন্তু সব দৈর্ঘ্য মাপার ছোট একক। এরপরে কিন্তু দৈর্ঘ্য মাপার কিছু বড় এককও আছে, যেমন হচ্ছে কিলোমিটার, লাইট ইয়ার, পারসেক, এই সমস্ত কিছু দৈর্ঘ্য মাপার বড় একক। আচ্ছা, একক লেখার কিন্তু কিছু নিয়ম বা জানতে হয় আমাদের, যেমন হচ্ছে
প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। অনেকে আমরা কি করি, এইভাবে লিখি সেন্টিমিটারকে সি দিয়ে ডট, এম দিয়ে ডট, কিন্তু এইভাবে লেখা যাবে না। শুধু সি আর এম লিখে দিলে কিন্তু তার একক হয়ে যাবে। তবে ফুল স্টপ হিসেবে কিন্তু আমরা লাস্টে ডট ব্যবহার করতে পারি। এরপরে বহু বচন বোঝাতে যেমন আমরা যদি বলি 1 গ্রাম হয়, এবার যদি এটা 2 গ্রাম বা 3 গ্রাম বা 5 গ্রাম হয়ে যায়, তাহলে যেহেতু এটা 1 এর থেকে বেশি হয়ে গেল, তাহলে কি এখানে গ্রামস লিখতে হবে? না, সেটি লেখা যাবে না। বহু বচন বোঝাতে এস বা ইএস যোগ করা যাবে না। এরপরে কিছু একক আছে যেগুলো কোনো বিজ্ঞানীর নাম দিয়ে হয়। তো বিজ্ঞানীর নাম দিয়ে যে সমস্ত এককগুলো হয়, তো আমরা যদি শুধু বিজ্ঞানীর নামের যেমন বলের এসআই একক হচ্ছে নিউটন, তো শুধু ক্যাপিটাল এন লিখে দিলে হবে, বা প্রবাহ মাত্রা এসআই একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক হচ্ছে কেলভিন। এইভাবে শুধু প্রথম অক্ষরটা যদি আমরা লিখি তাহলে ক্যাপিটালে লিখলেই হবে। এখানে একটু ব্যতিক্রম আছে, পাস্কালের পি বড় এবং এ স্মলে লেখা হয়। তবে যদি আমরা সম্পূর্ণ নামটা লিখতে চাই যেমন নিউটন, তাহলে সম্পূর্ণটা লিখতে হবে এবং সেটা সম্পূর্ণটা স্মলে লিখতে হবে। অ্যাম্পিয়ারেও সেম, কেলভিনও সেম, পাস্কালও সেম। তাহলে কোনটা লেখা বেশি সুবিধাজনক? আমার তো মনে হচ্ছে যে এটা লেখা বেশি সুবিধাজনক। শুধু প্রথম অক্ষরটা লিখলে ক্যাপিটালে হয়ে যাচ্ছে। এটাতে হচ্ছে সময় সাপেক্ষ এবং লিখতে গিয়ে স্পেলিং ভুলও হতে পারে। এরপরে একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে তির্যক রেখা ব্যবহৃত হয়, যেমন জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড বা জুল মিটার স্কয়ার পার সেকেন্ড। এইভাবে লিখলে চলবে না কিন্তু, কারণ এখানে জুলের নিচে মিটার স্কয়ার হচ্ছে, তার নিচে সেকেন্ড হচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা আর প্রকৃতভাবে কিভাবে লেখা যেতে পারে, এইখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। তার মানে জুলের নিচে মিটার স্কয়ার আর সেকেন্ড এরা একসঙ্গে আছে। বা যদি আমরা এই পাওয়ারের ফর্মে লিখতে চাই তাহলে জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড এইভাবে লেখা যাবে। 6 নম্বরে বলছে যে তাপমাত্রার কেলভিন এককটির প্রতীকে কিন্তু ডিগ্রি চিহ্নটা কিন্তু ব্যবহৃত হয় না। আমরা যেমন ডিগ্রি সেলসিয়াস বলি, ডিগ্রি ফারেনহাইট বলি, কিন্তু ডিগ্রি কেলভিন কিন্তু বলা যাবে না, শুধু কেলভিন লিখতে হবে। এখানে দেওয়া আছে এগুলো ভুল ব্যবহার, যেমন সেকেন্ডকে আমরা এসিসি অনেকে লিখি, এসিসি লেখা যাবে না। বা স্কোয়ার মিটার মিলিমিটারকে এইভাবে লিখে অনেকে, তো এটাও লেখা যাবে না। তো সঠিক ব্যবহারগুলো কিরকম হবে? সেকেন্ডকে শুধু এস দিয়ে লিখতে হবে। তারপরে দেখো এখানে স্কোয়ার মিলিমিটারকে মিলিমিটার স্কোয়ার এভাবে পাওয়ার 2 দিয়ে দিলেই হবে। তো এগুলো কিছু ভুল ব্যবহার এবং তাদের সঠিক ব্যবহার কি হবে সেগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। তাহলে আমাদের যে প্রথম যে ইউনিটটা ছিল একক ও পরিমাপ, তো এখানে কিন্তু আমাদের 5টি বিষয় আছে মেনলি, যেমন হচ্ছে একক সম্পর্কে ধারণা, তারপরে আছে মাত্রা কি, মাত্রা বিশ্লেষণ, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি জানতে পারি সেগুলো। 2 নম্বরে আমরা পড়বো ত্রুটির গণনা কিভাবে আমরা করব। তারপরে আমরা পড়বো 3 নম্বরে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে একটি টপিক আছে। এবং সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড আছে, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন যে প্রাথমিক যে প্র্যাকটিক্যালের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, স্পেরোমিটার, তো এইগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। তো ফার্স্ট ইউনিটের 5টা টপিকের মধ্যে আজকে আমরা প্রথম টপিকটা অর্থাৎ ইউনিট বা একক সম্পর্কে কিছুটা আমরা ধারণা নিলাম। এরপরে আমরা হচ্ছে পরের ক্লাসে মাত্রা সম্পর্কে পড়ব। এবার চলো আমরা হচ্ছে কয়েকটা নিউমেরিক্যালস করে নিই এই একক চ্যাপ্টার থেকে। তো এখানে তোমরা প্রথম যে কোয়েশ্চেনটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলছে 1 কেজি পার মিটার কিউব ইকুয়াল টু কত গ্রাম পার সেমি কিউব হবে। অর্থাৎ এটা ছিল আমাদের এসআই পদ্ধতি, এখানে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে বলা হয়েছে। এখানে অপশন দেওয়া আছে, তাহলে কি অপশন হতে পারে তাহলে আমরা হচ্ছে চেক করি। তাহলে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম হয় বলো তো? 1 কেজি ইকুয়াল টু হয় 10 টু দি পাওয়ার 3 বা 1000 গ্রাম। এবং 1 মিটার ইকুয়াল টু কত হয়? 100 বা 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই মানগুলো আমরা যদি এখানে পুট করি তাহলে তো আমাদের রিলেশনটা চলে আসবে। তাহলে 1 কেজি পার মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ডিভাইড 2। এবং তার কিউব, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 3 আর তোমার হবে 10 টু দি পাওয়ার
সিক্স, তাহলে কত হচ্ছে, থাকছে তোমার 1/10⁻³ অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 0.001 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, তাহলে কোনটা অপশন আমাদের ম্যাচ করছে, অপশন নাম্বার সি, তাহলে এটি হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। চলো নেক্সট নিউমেরিক্যাল। 2 নম্বর প্রশ্নে বলছে যে প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি লব্ধ একক। আচ্ছা, লব্ধ একক আমরা হচ্ছে রাশি, ভৌত রাশি দুই রকম জানলাম, যে মৌলিক রাশি হয় আর হচ্ছে যৌগিক রাশি হয়। মৌলিক রাশির এককগুলোকে মৌলিক রাশি বা প্রাথমিক একক বলা হয়, এবং যেগুলো যৌগিক রাশি তাদের যে একক সেগুলোকেই বলা হচ্ছে কি লব্ধ একক বা ডিরাইভ কোয়ান্টিটি। যেমন আমরা এখানে বলতে পারি ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আয়তনের একক কেজি পার মিটার কিউব, তো সেগুলো হচ্ছে লব্ধ এককের মধ্যে পড়ে। আর এই সেই পদ্ধতিতে কিন্তু আমাদের 7টি মৌলিক রাশি ছিল, তো সেই নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখা যাক এখানে এবার কোনটা হচ্ছে না। তাহলে লব্ধ একক কোনটা হবে, মিটারটা তো দৈর্ঘ্যের একক না, তাহলে এটা তো হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে ছিল, যেটা হচ্ছে তোমার হচ্ছে মৌলিক রাশির একক। মোল তো পদার্থের পরিমাণ, এটিও তো হচ্ছে মৌলিক একক। এবং ঘনকোণ, ঘনকোণ আমাদের কিন্তু সাপ্লিমেন্টারি ইউনিটে ছিল, আর ক্যান্ডেলাটা কিন্তু আমাদের একদম 7টার মধ্যেই ছিল, মৌলিক রাশির মধ্যেই ছিল। তার মানে মিটার, মোল এবং ক্যান্ডেলা এগুলো কিন্তু মৌলিক রাশির একক। আর ঘনকোণ সাপ্লিমেন্টারি ইউনিট ছিল, এবং ঘনকোণকে আমরা এইভাবে লিখেছিলাম যে ওমেগা ইকুয়াল টু ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, মানে দৈর্ঘ্যের একক বেশ কয়েকবার ইউজ হয়েছে, তার মানে এটি হচ্ছে মৌলিক একক দিয়েই তৈরি হয়েছে, তার এটাকে আমরা লব্ধ রাশি বলবো এবং তার একককে লব্ধ একক বলবো। তাহলে সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের সঠিক। এবার দেখো এই প্রশ্নে কি বলা আছে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে তোমার f ইকুয়ালস টু a রুট এক্স, f ইকুয়ালস টু a রুট এক্স প্লাস বিটি স্কোয়ার দেওয়া আছে। f হচ্ছে বল, x হচ্ছে দূরত্ব বা সরণ, আর t হচ্ছে সময়। তো এখানে যেটা আমাকে বার করতে বলেছে যে a বাই বি এর একক কি হবে। তো এখানে আমাদের একটা নীতি বা প্রিন্সিপাল জানতে হবে, সেটা হচ্ছে সমতার নীতি বা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অনুযায়ী কোনো সমীকরণের প্রত্যেকটি পদের একক ও মাত্রা কি হবে, সমান হবে। অর্থাৎ এই এফ এর একক বা মাত্রার সাথে এই রাশিটার একক বা মাত্রা কি হবে, একই হবে, বা এই রাশিটার একক এবং মাত্রা একই হবে। কারণ তারা ইকুয়াল বা প্লাস বা মাইনাস সাইন দিয়ে যখন সেপারেটেড থাকবে তখনই তাদেরকে আমরা আলাদা আলাদা পদ বলবো, আর তখনই তাদের আলাদা আলাদা পদ হলে তাদের একক এবং মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমাদের যেহেতু a বাই বি এর একক বার করতে বলেছে, তাহলে আমরা কম্পেয়ার করে দুইবার কম্পেয়ার করে f ইকুয়াল টু কি হচ্ছে সেটা বার করে নিই। তাহলে প্রথমে আমরা হচ্ছে f ইকুয়াল টু কি পাচ্ছি, a রুট এক্স। আচ্ছা, তাহলে এখানে এই রুট এক্স তো হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কি হয়, এসআই তেই আমরা বের করি, দৈর্ঘ্যের এসআই একক কি হয়, মিটার হয়। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো যে এটা থেকে গেল মিটারের রুট মানে কি হয়, পাওয়ার কত হয়, হাফ হয়। রুট মানে পাওয়ার শুধু হাফ, তাহলে মিটারের পাওয়ার আমি হাফ লিখে দিলাম। থাক, এভাবেই থাক, এটাকে ইকুয়েশন 1 করে দিই। এবং এফ এর সাথে এই পদের তুলনা করলে কি হয়, এফ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, বিটি স্কোয়ার। আচ্ছা, বি থেকে গেল, টি বলতে তো সময়, সময়ের এসআই একক তাহলে কি হয়, সেকেন্ড হয়, তাহলে সেকেন্ডের কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। তাহলে দেখো এফ ইকুয়াল টু এটা, এফ ইকুয়াল টু এটা, তাহলে আমরা এই দুটোকে কি করব, কম্পেয়ার করে দিই। তাহলে এ এম টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু বি এস স্কোয়ার। তাহলে এ ডিভাইড বি যদি করা যায় তাহলে তোমার হয়ে যাবে এস উপরে থাকছে আর এই মিটারটা এইদিকে নিচে চলে যাচ্ছে,
এবার আমরা যদি সেম লাইনে লিখতে চাই তাহলে এম ইনভার্স হয়ে গেল হাফ আর এস স্কোয়ার। তাহলে এটা দেখো তো কোনো অপশনে আছে নাকি? অপশন নাম্বার বি না সি? আচ্ছা, এখানে অপশন নাম্বার বি সি তো একই রকম মনে হচ্ছে, তো কোনো একটাতে ধরে নাও এটা পজিটিভ ছিল, তাহলে আমরা সেই হিসেবে অপশন সিটাকে সঠিক উত্তর হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের যে প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে y ইকুয়াল টু a sin t বাই পি মাইনাস কিউ এক্স, একটা সমীকরণ দেওয়া আছে। t এর একক সেকেন্ড, মানে এটা সময়কে বোঝাচ্ছে, x এর একক হলো মিটার, মানে এটা দূরত্ব বা সরণকে বোঝানো হচ্ছে। তাহলে কোন বিকল্পটি সঠিক হবে? মানে এখানেও তোমার ওই একক সম্পর্কেই বলা হয়েছে। তো সমীকরণ দেওয়া আছে, তাহলে সমীকরণ দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সমীকরণটা কিরকম টাইপের সমীকরণ দেওয়া আছে। যেমন আমরা এর আগের একটা জানলাম প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, তো এখানে দেখে বুঝতে হবে যে সমীকরণে কি আছে, সে তার একক আছে, মাত্রা আছে না নেই। তো এখানে দেখো এই সমীকরণটাকে যদি আমরা একটু শর্ট ফর্মে লিখতে চাই তাহলে y ইকুয়াল টু মোটামুটি এটা a sin থিটা লিখলেই তো হয়ে যায়। মানে সাইনের সাথে যেটুকু সম্পূর্ণটা আছে এটা তো পুরোটা একটা থিটাকে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা জানি যে সাইন থিটা, কস থিটা বা ট্যান থিটা এগুলো তো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, তাদের তো কোনো একক থাকে না। তার মানে সাইন থিটার কিন্তু কোনো একক নেই। তার মানে এই সম্পূর্ণ যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে এটার কিন্তু কোনো একক থাকতে হবে না, মানে একক থাকবে না এটার। তো একক যেহেতু থাকবে না তার মানে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে সবার আমরা যদি ক্যালকুলেশন করি সবগুলো মিলিয়ে তাদের একক থাকবে না। তাহলে আমরা প্রথমে যে টার্মটা আছে যেমন টি বাই পি, তাহলে হচ্ছে টি বাই পি, টিটা তো সময়কে নির্দেশ করছে, তাহলে তো এটাও সময় হতে হবে, তাহলেও তো এর একক থাকবে না, তাই কিনা? সময় সময় কেটে যেতে হবে। তাহলে তাহলে টিটা যদি সময়কে নির্দেশ করে তাহলে পিটাও হচ্ছে সময়কে নির্দেশ করতে হবে, তাই তো? এবং এখানে কিউ এবং এক্স, এক্সটা তোমার হচ্ছে কিসে আছে? মিটার, এক্সটা হচ্ছে মিটার। তাহলে কিউটাকে কি হতে হবে? এক্সটা যেহেতু মিটার হয়, দৈর্ঘ্যের একক হয়, তাহলে কিউকে তাহলে 1 মিটার হতে হবে। এক্স যদি হচ্ছে মিটার হয় তাহলে কিউকে হতে হবে 1 মিটার, তাহলেই তো সেটা কেটে যাবে, তার তাহলে একক থাকবে না। তাহলে আমরা এখানে যেটা এবার অপশনগুলো চেক করি, আমরা এখানে কি বলছে এক্স এবং কিউ এর একক সমান, এক্স এর একক তো মিটার, কিউ এর একক তো 1 মিটার মানে মিটার ইনভার্স, তাহলে তো এটা মিলছে না। এক্স ও পি এর একক সমান না, এক্স এর একক তো হচ্ছে তোমার মিটার আর হচ্ছে পি এর একক তো সময়ের একক সেকেন্ড হয়ে যাচ্ছে। টি ও কিউ এর একক সমান, টি সময় আর কিউ তো 1 মিটার, এটাও হচ্ছে না। টি ও পি এর একক সমান, তাহলে দেখো টি আর পি এর একক কিন্তু সময় ছিল, তার মানে এটি হলো কি আমাদের টি ও পি এর একক সমান, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তবে এইভাবে আমাদেরকে কিন্তু সমীকরণ থেকে সেটাকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। এটি হচ্ছে আজকে আমাদের লাস্ট নিউমেরিক্যাল। তোমাদের ক্লাস 11 এর যে পরীক্ষা সেখানে প্রথম ইউনিটটা থেকে কিন্তু 3টে প্রশ্ন আসবে, 3টে এমসিকিউ আসবে 5টা টপিক থেকে। ইনস্ট্রুমেন্ট থেকে আশা করি সেখান থেকে আসবে না, কারণ প্র্যাকটিক্যাল তোমাদের আলাদা করে 30 মার্কের একটা পেপার আছে। তো একক, মাত্রা, মাত্রা বিশ্লেষণ, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং ত্রুটি, এগুলো এই 4টা টপিকের মধ্যে থেকে 3টা প্রশ্ন হওয়ার চান্স আছে। আচ্ছা, এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে? F ইকুয়াল টু পিটি ইনভার্স প্লাস কিউটি, সমীকরণটিতে F এবং T হলো যথাক্রমে বল, F বল, P হচ্ছে আচ্ছা F বল আর Tটা হচ্ছে সময়। P এর একক নিচের কোনটি সমতুল্য, মানে P এর একক আমাদেরকে বার করতে বলেছে। তো এখানেও যখনই আমরা সমীকরণ দেখব তখনই আমাদের মাথায় প্রথমে যেটা আসার কথা সেটা হচ্ছে হোমোজেনিটি প্রিন্সিপাল, সেটা প্রথমে দেখবো, যদি হয়ে যায় তো হয়ে গেল, আর যদি তারপরেও কোনো কিছু অন্য কিছু লাগে তাহলে সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে এখানে তো দেখে মনে হচ্ছে যে হোমোজেনিটি প্রিন্সিপাল দিয়েই আবার করা যাবে। তাহলে এফ এর মাত্রার সাথে তো এটার মাত্রা কি হতে হবে? সমান হতে হবে, বা এফ এর মাত্রার সাথে এটার মাত্রা বা একক কি হতে হবে? সমান হতে হবে, কারণ এরা হচ্ছে ইকুয়াল এবং প্লাস সাইন এইসব দিয়ে কি আছে? আলাদা হয়ে আছে বা সেপারেট হয়ে আছে। প্লাস মাইনাস ইকুয়াল এই সমস্ত সাইন দিয়ে আলাদা হয়ে থাকাকে আমরা তো আলাদা আলাদা পদ বলি, আর আলাদা আলাদা পদের একক মাত্রা কি হতে হবে? সমান হতে হবে, হোমোজেনিটি প্রিন্সিপাল। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পাচ্ছি?
পিটি ইনভার্স 1। আচ্ছা, আমাদের কি বার করতে বলেছে? পি এর একক বার করতে বলেছে। তাহলে পি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে বলো? পি ইকুয়াল টু, এই টিটা তো ইনভার্স আছে মানে নিচে আছে এখানে, তাই তো? সেটা এদিকে গেলে কি হবে? প্রোডাক্ট হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, এফ ইন্টু টি হয়ে যাবে। এবার এফটা কি বলেই দিয়েছিল এখানে আমাদের, যে এফটা হচ্ছে কি বল। তাহলে বলের এসে একক কি বলো? নিউটন। আর সময়ের এসে একক কি হয়? সেকেন্ড হয়। এবার নিউটন এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি হবে? আমরা জানি যে বল ইকুয়াল টু কি হয়? এফ ইকুয়ালস টু এম এ হয়, ভর ইন্টু ত্বরণ হয়। তাহলে ভরের একক কি হয়? এসআইতে কেজি হয়। ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তার মানে এটা ইকুয়াল টু তো নিউটন লিখেছিলাম আমরা। তাহলে নিউটনের জায়গাতে আমরা এটাকে আমরা কি করতে পারি? প্লেস করতে পারি। তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। এবার দেখো এখানে এই সেকেন্ডের সাথে এখানকার সেকেন্ড, এটা যেহেতু নিচে আছে তাহলে একটা সেকেন্ড কেটে গেল, শুধু একটা সেকেন্ডই পড়ে থাকছে। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড। কেজিটা কিসের একক বলতো? ভরের একক। এম মিটার পার সেকেন্ড কিসের একক বলতো? এটা আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারে পড়েছি, মিটার পার সেকেন্ড বেগ বা দ্রুতির একক। তাহলে এখানে আমরা ভি দিয়ে দিলাম। তাহলে আমরা পি ইকুয়াল টু কি পেলাম? ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। তাহলে এবার অপশন দেখো কোথায় কি অপশন আছে। এই যে সি নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি তোমরা প্রথমের যে ক্লাসটা বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি। আর এরপর আমরা হচ্ছে মাত্রা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো টপিক নিয়ে বোঝার থাকে তাহলে তোমরা সেটা বলতে পারো, কোন বিষয়ে তোমরা বুঝতে চাও সেটা আমরা তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, টাটা, বাই বাই।